দেখছেন রিপাবলিক বাংলা। আর কথা হোকের এই বিশেষ পর্বে আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে, আর স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি অনির্বাণ। শুভ সন্ধ্যা। কথা হোকের এই বিশেষ পর্ব। আজকে আমাদের এই কথা হোকের এই বিশেষ পর্বের বিতর্ক উৎসবে আপত্তি নিয়ে। সাম্প্রতিক সময়ে উৎসব তা নতুন না পুরনো? বাঙালিকে এই উৎসবের সঙ্গে পরিচিত নাকি এটা বাঙালির নতুন উৎসব? উৎসবেরও কি আবার অন্তর্গত আর বহিরাগত হয়? মনে হচ্ছে তার কারণ উৎসব নিয়ে এই বিতর্কগুলো সামনে আসছে। এই কথাগুলো সামনে আসছে তার কারণ উৎসবকে ঘিরে অশান্তিও হচ্ছে। আর তাই আমাদের আজকের বিতর্কের বিষয় উৎসবে আপত্তি। সেটা সাংস্কৃতিক সংকীর্ণতা নাকি রাজনৈতিক ফায়দার একটা অঙ্ক? আসলে মানে করার চেষ্টা হচ্ছে রাম সংস্কৃতির কথা। হাজার হাজার বছরের পুরনো রাম সংস্কৃতি এই বাংলার। 9 শতাব্দীতে কবি অভিনন্দ, 11 শতকে কলিযুগের বাল্মীকি নামে প্রসিদ্ধ সন্ধ্যাকর নন্দী, 12 শতকে বঙ্গে সেন যুগে সম্রাট লক্ষণ সেনের সখা ও কবি শ্রীধর দাস সংস্কৃত ভাষায়, 15 শতকে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসের পরেও অনেকের নাম আমরা জানি, অদ্ভুত আচার্য, ষষ্ঠীবর সেন, গঙ্গাদাস সেন। 1788 সালে এই বঙ্গে রামনবমী পালিত হতো এবং ব্রিটিশ সরকার একদিন ছুটি ঘোষণা করতেন, কিন্তু তারপরে ব্রিটিশ সরকার আইন করে রামনবমী বন্ধ করে দেয়। এই বাংলার সংস্কৃতির মধ্যে রাম সংস্কৃতি নেই। আসলে ওটা উত্তরপ্রদেশের এবং বিহারের বা অন্য কোথাও, বাংলার নয়। এই যে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা, এইটা শুরু হলো কবে থেকে? খুব বেশি দিন নয়, মাত্র 40-45 বছর। মানে আমাদের ছোটবেলা থেকেও আমরা পাড়ায় পাড়ায় রামগান দেখেছি, রামনবমী পালিত হয়েছে। কলকাতা শহরের রাস্তাঘাট বাদ দিয়ে আপনি যদি একটু মেঠো রাস্তায় যান, গ্রামেগঞ্জে যান, তাহলে প্রত্যেক বাড়িতেই রামনবমী পালিত হয় আজও। তবুও রাম সংস্কৃতি আমাদের নয়, এটা বাইরের, মানে বিশেষ করে উত্তরপ্রদেশের। দুর্গা বাঙালি, দুর্গার ছেলে গণেশ অবাঙালি, দুর্গার মেয়ে লক্ষ্মী বাঙালি, দুর্গার আরেক মেয়ে সরস্বতী 2 হাত থাকলে বাঙালি, 4 হাত থাকলে অবাঙালি। দুর্গার স্বামী ভুঁড়িওয়ালা হলে বাঙালি, মাসেলওয়ালা হলে অবাঙালি। রাম চোখ বন্ধ করে অবাঙালি। কালী বাঙালি, বিশ্বকর্মা ইয়ং হলে বাঙালি, বুড়ো হলে অবাঙালি। মনসা বাঙালি। কৃষ্ণ যদিও জন্ম যোগী রাজ্যে, তবু এখনো পর্যন্ত বাঙালি আছে। মথুরাতে মন্দির পুনরুদ্ধারের আন্দোলন শুরু হওয়ার পর কি হবে বলা যাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে, এই যে ন্যারেটিভগুলো সেট করা হয়েছে কেন, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুটো সংস্কৃতি, একটা হচ্ছে আধিপত্যবাদ এবং বহুত্ববাদ, তার লড়াই। তাই বহুত্ববাদের মধ্যে এই রামনবমী একমাত্র উৎসব যা মানুষকে একত্রিত করতে পারে, মানুষকে এক জায়গায় আনতে পারে। তাই ন্যারেটিভ সেট করে ওটাকে ভেঙে দাও, এই ছিল তাদের প্রধানত কাজ। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আলোচনা করছি। আমরাও দেখেছি 70-এর দশকের শুরুতে বঙ্গ সংস্কৃতি উৎসব, সেখান থেকে বইমেলা, সেখান থেকে নাট্যমেলা, সিনেমা ফেস্টিভ্যাল, সেখান থেকে মাটি উৎসব। খুব সিগনিফিক্যান্ট যিনি এটা প্রবক্তা ছিলেন বীরভূমে, তিনি এখন কোথায় আছেন আমরা সবাই জানি। কিন্তু নানান রকম এই যে উৎসবগুলো হয়, এই উৎসবের পেছনে রাজনীতি এবং ধর্মের একটা অদ্ভুত অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গুলার শিফটমেন্ট আছে। এখন মানুষ কোন দিকে যাবে, রাজনীতির দিকে যাবে না ধর্মের দিকে যাবে, এটা কিন্তু এই অ্যাঙ্গুলার শিফটমেন্টের উপর দাঁড়িয়ে ডিপেন্ড করে। কিন্তু শাসক চায় ফায়দা তুলতে। প্রশ্ন বোধহয় সেটা নিয়ে নয়, বহিরাগত আগত এটা নিয়ে নয়। আমার যেটা মনে হয় সেটা হলো, উৎসব বেসিক্যালি দুরকম। খুব মোটা দাগে ভাবলে উৎসব বেসিক্যালি দুরকম, একটা ব্যক্তিগত বা ওই জাতীয়, আরেকটি সামাজিক। কীরকম? আপনার বাড়িতে আপনি মেয়ের জন্মদিন করেছেন, আমি যাইনি। আপনি ছেলের বিয়ে দিয়েছেন, আমি যাইনি। কারণ আপনি আমাকে হয় ডাকেননি, আর তা না হলে যেভাবে ডেকেছেন সেই ধরনটা আমার পছন্দ হয়নি। যে কোনো একটা কারণে আমি যাইনি। আমার এক দূর সম্পর্কের আত্মীয়া, তার মেয়ের বিয়ে দেওয়ার সময়, তখন করোনা কাল চলছে,
সে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল আমার মেয়ের বিয়ে অমুক তারিখে তুই কি আসবি। তা আমি নিহিত প্রশ্নটিও টের পেয়েছিলাম, আমি বলেছিলাম না, লিস্টে আমার নাম রাখিস না। সে আসলে জিজ্ঞেস করতে চাইছিল তুই আসবি না তো, আমি বুঝতে পেরেছিলাম, আমি যাইনি। আর এর বাইরে আরেক ধরনের উৎসব আছে যেখানে আমাকে কেউ ডাকে না। আপনার পাড়ায় যখন দুর্গাপুজো হয় আমি যাই, অথচ সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম না। তাহলে এই দ্বিতীয়টা হলো সামাজিক উৎসব। কোনো উৎসব গৃহীত হবে কি হবে না, থাকবে কি থাকবে না, তাতে পঞ্চজন এসে যোগ দেবে কি দেবে না, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তা সামাজিক উৎসবে রূপান্তরিত হতে পারছে কি পারছে না তার উপরে। হাওড়ার রামরাজতলা, ওর নামই হচ্ছে রামরাজতলা, ওখানে অযোধ্যা রাম চৌধুরী একজন ছিলেন, 300 বছর ধরে ওখানে রামনবমী উৎসব হয় অযোধ্যার হাওড়ার রামরাজতলা, এবং সেখানে সরস্বতী পুজো আর রামনবমী একসাথে মিলিতভাবে হয়। তারপরে যে টেরাকট যে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো, সেগুলো মূলত সব শৈব মন্দির ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যে যে টেরাকোটা যে আর্ট রয়েছে, যেই ভাস্কর্য রয়েছে, সেখানে রাম সীতা রয়েছে, শিবের মন্দিরে রাম সীতার ভাস্কর্য রয়েছে। তো উনি সঠিক বলছিলেন, সনাতনের যে একটা সবাইকে সামগ্রিকভাবে নিয়ে চলার যে একটা আছে, সেটা রামের কালচারের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলার রামের সংস্কৃতির মধ্যে দেখা যাচ্ছে। এবার আমি শুধু একটু দুর্গাপূজার বিষয়টা বলি, যেখানে আমি একটু এই যে দাদা যে বিষয়গুলো তুললেন, সংগ্রামদা, যে নজর সরিয়ে দেওয়ার জন্যে উনি গেস্টাপো, হিটলার, জার্মানি, তারপরে ল্যাটিন ফেস্টিভ্যাল সব কিছু নিয়ে বললেন। আমি দুর্গাপূজার বিষয়টা একটু বলি। দুর্গাপূজার ইতিহাস ভারতবর্ষে, বাংলায় দুর্গাপূজার ইতিহাস মূলত আকবর যখন আক্রমণ করে, তারপরে যে ধরনের সংগ্রাম এখানে হয়, তারপরে প্রথম দেখছি আমরা দিনাজপুর আর মালদার রাজারা, জমিদাররা, এরা 1606 খ্রিস্টাব্দে শুরু হয়। রাজা কংসনারায়ণ তাহেরপুরের ভবানন্দ মজুমদার নদিয়াতে দুর্গাপূজা শুরু করে। মানে রাজা জমিদারদের উৎসব দুর্গাপুজো প্রথম থেকেই প্রায় মোটামুটি। তারপর আমরা দেখছি নবকৃষ্ণ দেব 1757 পলাশির যুদ্ধ জয় হওয়ার পরে সিরাজউদ্দৌলার উপরে জয় প্রাপ্তির উপলক্ষে নবকৃষ্ণদেব দুর্গাপুজো করেন শোভাবাজার রাজবাড়িতে, এবং ক্লাইভকে নিমন্ত্রণ জানান। 1765-তে যখন ইংরেজরা দিওয়ানি লাভ করে, বাংলার দিওয়ানি লাভ করে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা থ্যাঙ্কস গিভিং দুর্গাপুজো করে, এবং একই মর্মে বীরভূমে জন চিপস একটি দুর্গাপুজো করে। ইংরেজ সাহেবরা দুর্গাপুজো করছে, কারণ তারা জয় লাভ করছে বাংলার উপরে। তারপরে বিভিন্ন রাজা হরিনাথ কাশিমবাজারের বিভিন্ন রাজা জমিদাররা দুর্গাপুজো করছে। 12 বাড়ি দুর্গাপুজো প্রথম শুরু হয় গুপ্তপাড়ায়, হুগলিতে, যেখানে 12জন বন্ধু মিলে দুর্গাপুজো শুরু হয়। 12 জন পরিবার মিলে পুজো করে। তারপরে সার্বজনীন 1910-এ যখন সার্বজনীন শুরু হয়, তার সঙ্গে একান্তভাবে যুক্ত হয়ে যায় স্বদেশী আন্দোলন, অর্থাৎ আরেকটা ক্ষমতার লড়াই। দুর্গাপুজোর সঙ্গে ক্ষমতার লড়াই, পলিটিক্স প্রথম থেকে যুক্ত, আমার দাবি। আমরা কাকে নতুন উৎসব বলবো? যে উৎসবের কোনো রকম ঐতিহাসিক ভিত্তি নেই, সম্পূর্ণ মন গড়া, ভুয়ো, তাকে আমরা বলবো যে বহিরাগত বা বিভাজনের উৎসব। উদাহরণ, কয়েক বছর ধরে আমরা দেখছি ঠিক দুর্গাপুজোর আগে হুদুর দুর্গা নিয়ে একটা প্রচার চলে, যে কাহিনীর কোনো ঐতিহাসিক সত্যতা নেই, যে কাহিনী সম্পূর্ণ ভুয়ো, যে কাহিনী সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ অলীক, এবং তাকে প্রচার করাই হয় সম্পূর্ণভাবে দুর্গাপুজোকে এবং দুর্গাপূজার ঐতিহ্যকে হেয় করার জন্য। এইটি হচ্ছে বিভাজনের উৎসব, যে উৎসবের পেছনে মানুষের কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, যার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। পুরনো সাংস্কৃতিক একটা সমস্যা আছে এর মধ্যে, শেকড়টা ওখানে। সেটা হলো যে সত্যি সত্যিই আমাদের রাম আর ওদের রাম যদি ওইভাবে কোট করি আলাদাই, এটা মেনে নিতে হবে। মানে বাল্মীকির রাম আর আমাদের কৃত্তিবাসের রাম না, একেবারেই প্রায় আলাদা, একদম মূলগতভাবে আলাদা। কারণ হচ্ছে বই দুটোর যে উদ্দেশ্য সেটাই আলাদা। দেখুন, এই রামকে নিয়ে যে এই রাম নবমী বা রামকে নিয়ে যত ধরনের আমরা দেখি বিতর্ক হয়, তার একটা বড় রাজনৈতিক কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার কারণটা কি জানেন? রাম কিন্তু শুধুমাত্র ধর্মপুরুষ নয়, রাম একজন রাজপুরুষ। রামচন্দ্রের তো অনেক গুণ আছে, রাইট? তিনি মহৎ, তিনি যুদ্ধ বিজয়ী বীর, তার দান, তার ক্ষমা, তার ধৃতি সবই তো তুলনামূলকভাবে। কিন্তু লোকে বলে রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। রামচন্দ্র ভারতবর্ষের যে কজন হিন্দু ধর্মের ধর্মপুরুষ আছেন, একমাত্র মানুষ যার রাজত্ব এখনো অবধি সবচেয়ে সার্থক রাজত্বের এপিটাম।
ফলে কখনই আপনি রামচন্দ্রকে বাদ দিয়ে ভারতবর্ষে রাজনৈতিক সত্তা নির্ধারণ করতে পারবেন না। একদমই তাই। রামচন্দ্র ভারতবর্ষের হিন্দু রাজত্বের অন্তর্নিহিত অঙ্গ, সে আপনি মানুন বা না মানুন। বিদেশে কুমারটুলি থেকে যে প্রতিমা রপ্তানি হয়েছে তার সংখ্যাটা প্রায় 12 গুণ হয়েছে বিগত 1 বছরে, এমনকি উগান্ডা, সুইজারল্যান্ডে পর্যন্ত দুর্গাপুজো শুরু হয়েছে এখন। আমার বক্তব্য হচ্ছে, কেন তাহলে শুধুমাত্র এক্ষেত্রেই বাঙালি তাহলে কোন জায়গায় রয়েছে? এক্ষেত্রে কোনো নতুন উৎসব বা আগে যে উৎসব নিহিত আছে, যে উৎসব যদি সে উৎসব ভারী যদি বড় হয়, তাহলে কেন এত সহজে আমরা জাজমেন্টাল হয়ে যাই, এত সহজে বলি এটা তো আমাদের আগে ছিল না বা এটা তো আমাদের এইভাবে ছিল না? এই আপত্তির কারণ কি? আমার ছেলেও লিট্টি খেতে পছন্দ করে, সেও দুর্গাপুজোর খিচুড়ি খেতে পছন্দ করে। ধরুন কোনো 3 নম্বর লোক আমার ছেলেকে গিয়ে বোঝালো, জানিস তো বিহারিগুলো লিট্টি খাওয়াচ্ছে, ওদের না কিছু একটা মতলব আছে। বা তাকে গিয়ে বোঝালো, জানিস এরা না খালি খিচুড়ি খাওয়াচ্ছে আর দুর্গাপুজোর সময় মাংস খাওয়াচ্ছে, কিছু একটা মতলব আছে। সো এই যে উৎসবের আপত্তি, এটা কি আমরা নিজেরা আপত্তিটা করছি না আমাদের দিয়ে কেউ আপত্তিটা করাচ্ছে? এটা কি আমরা নিজেরা ভাবছি না আমাদের দিয়ে কেউ একটা ভাবাচ্ছে? এটা কি কোনো একটা মার্কেটিং ক্যাম্পেন? আমি যদি খুব টিপিক্যালি, আমি যেহেতু হয়তো সোশ্যাল মিডিয়ায় বেঁচে আছি বা নিজের একটা আইটির ব্যবসা আছে, আমার সেক্ষেত্রে একটা বেসিক প্রশ্ন আসছে, উৎসব মানে কি? উৎসব মানে আমরা বেশ কিছু লোকজন মিলে 2-1 দিন, 2-1 ঘন্টা, কয়েক ঘন্টা আনন্দ করতে চাই। তার মধ্যে কিন্তু এরকম কোনো ভাবনা চিন্তা আসার কথা না, উৎসবটা আমার, উৎসবটা তোমার, উৎসবটা এর, এ ভালো লোক, ও দুষ্টু লোক, সে এটা মাথায় ঢোকাচ্ছে, এইগুলো নয়। উৎসব মানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। যে প্রশ্নটা তুমি করছিলে, যে লোকজন যে খাওয়া দাওয়া করছে, আলটিমেটলি কি হচ্ছে? একটা টাকার ফ্লো বাড়ছে। কিছু লোক টাকাটা খরচা করছে, কিছু লোক টাকাটা পাচ্ছে। একদম আমি খুব বেসিক ব্যাপারে আসছি, এর মধ্যে কোনো ধর্মীয় বিশ্বাস কোনো কিছুতে যাচ্ছি না। শেষ করার মুখে আমার প্রশ্ন এটাই, যে উৎসবের আপত্তিটা কি রাজনৈতিক সংকীর্ণতার বাইরে গিয়ে এটা কি আমাদের আমরা ও তারা ভাগ করাটা শেখাচ্ছে না ইউনিফাই করছে? যদি এটার উত্তরটা বের করতে পারি, প্রবাবলি উই অল আর সর্টেড।